শুভ সময় বন্ধুরা। আজকে আমি আবারও আসলাম তোমাদের সামনে, তোমাদেরকে কিছু কথা বলবো বই সম্পর্কে। তো আজকে যে বইটি সম্পর্কে কথা বলবো সেই বইটি লিখিত হয়েছিল 1937 সালে। তো বইটির নাম হলো হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল। এই হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল বইটির লেখক হচ্ছে ডেল কার্নেগি। তার বাংলা ভাষণে এখন আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ। প্রতিপত্তীয় বন্ধুরা, মূলত এটি ইংলিশের হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুলের বাংলা অনুদিত বই। তো এই বইটি আমি শিরোনামগুলো বুকমার্ক করে রেখেছি। আজকে এই বুকমার্ক থেকেই শিরোনামগুলো তোমাদেরকে জানাবো। তো প্রথমেই আমি যেটি জানাবো সেটি হলো জনসংযোগের প্রাথমিক কৌশল। প্রথম পরিচ্ছেদ, অন্যের সমালোচনা করবেন না। তো লেখক এখানে যেটা জানিয়েছে যে 1931 সালের 7 মে নিউ ইয়র্ক শহরে দেখা গিয়েছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ এক মানব শিকারের দৃশ্য। মূলত এই নিউ ইয়র্ক শহরে একজন সন্ত্রাসী আত্মগোপন করেছিল। পুলিশ এবং গোয়েন্দারা তার সাথে গোলাগুলি করতেছিল। তো এই লোককে যখন ইলেকট্রিক চেয়ারে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হয়, তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল। তখন সে উত্তর দিয়েছিল যে আত্মরক্ষার বদলে এটা আমি পেলাম। কিন্তু সে আত্মরক্ষার জন্য এরকম কিছু হয়নি। সে গাড়িতে করে যাচ্ছিল, একজন পুলিশ তার গাড়ির কাগজপত্র চেক আপের জন্য বলেছিল। সে তার বন্দুকের সবগুলো গুলি পুলিশের বুকে গুলি করেছিল এবং গুলি শেষ হওয়ার পরে পুলিশের গুলিটা নিয়ে আবারও সবগুলো রাউন্ড গুলি পুলিশের দেহে করেছিল। তো দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে বলবো জনগণের সঙ্গে ব্যবহারের রহস্য। এই পৃথিবীতে অন্যকে দিয়ে কাজ করানোর একটাই মাত্র উপায় আছে। কোনোদিন কথাটা সম্পর্কে কখনো ভাবতে চেয়েছেন? হ্যাঁ, পথ বলতে একটাই আছে, তা হলো অন্য সেই লোকটিকে কাজে আগ্রহী করা। তার মানে অন্যকে দিয়ে কাজ করানোর যে একমাত্র মাধ্যম আছে সেটা হলো যে অন্যকে সেই কাজের প্রতি আগ্রহী করে তোলা। আচ্ছা, তারপর বলা হলো আরেকটা লাইনে ডক্টর ডিউক বলেন, মানব মনে গভীরভাবে যে আকাঙ্ক্ষা প্রথিত থাকে তা হলো বিখ্যাত হওয়ার বাসনা। কথাটা ভালো করে মনে রাখবেন, বিখ্যাত হওয়ার বাসনা। এটি খুবই তাৎপর্যময়। এ বিষয়ে এই বইটিতে আরও অনেকবার এটার মুখোমুখি হতে হবে আপনাকে। আপনি কি চান? হয়তো তেমন বেশি কিছু নয়, তবে যে সব অল্প কিছু জিনিস আপনি চান সেগুলো যাতে আপনাকে দিতে অস্বীকৃতি করা না হয়, তার জন্য নিশ্চয়ই দাবি জানাবেন আপনি। প্রায় প্রত্যেক স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষই এইগুলি আশা করে। 1. স্বাস্থ্য ও জীবন রক্ষা। 2. খাদ্য। 3. ঘুম। 4. টাকা পয়সা এবং টাকায় কেনা যায় সেরকম জিনিসপত্র। 5. পরের জীবন। 6. যৌন আনন্দ ও তৃপ্তি। 7. সন্তানের সুখ সুবিধা। 8. নিজের প্রাধান্যবোধ। এসবের প্রায় সবগুলি পাওয়া সম্ভব শুধু একটি ছাড়া। কিন্তু খাদ্য বা ঘুমের মতো গভীর আকাঙ্ক্ষা বা জরুরি জিনিসের মতো আরও একটি জিনিস আছে। এটাকেই ফ্রয়েড বলেছিলেন বড় হওয়ার আকাঙ্ক্ষা। একেই আবার ডিউকও বলেছিলেন বিখ্যাত হওয়ার বাসনা। পরবর্তী হেডলাইন হলো তৃতীয় পরিচ্ছেদ, অন্যকে আপনার সঙ্গী করুন, নয়তো একলা চলতে হবে। প্রতিটি গ্রীষ্মকালেই আমি মেইনে মাছ ধরতে যাই। ব্যক্তিগতভাবে আমি আবার স্ট্রবেরি আর ক্রিম খুবই ভালোবাসি। তবে আশ্চর্য ব্যাপার হলো মাছেরা ভালোবাসে পোকামাকড়। অতএব আমি মাছ ধরতে গেলে আমি আমার নিজের পছন্দের কথাটা ভাবি না, বরং মাছেরা কী চায় তাই ভাবি। বড়শিতে তাই স্ট্রবেরি বা ক্রিম না আটকিয়ে আমি লাগাই পোকামাকড় বা একটা হরিণ। তারপর মাছদের বলি এটা পছন্দ হয়েছে। এখানে মূলত বলা হয়েছে, যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো বেইট দ্য হুক টু শুট দ্য ফিশ।
তার মানে যে মাছ যেটা পছন্দ করে তাকে তার হুকে, তাকে তার বড়শিতে সেই রকম জিনিসে লাগাতে হবে। স্ট্রবেরি ক্রিম হয়তো আপনি পছন্দ করেন, কিন্তু মাছেরা তা পছন্দ করে না। আপনি যদি বড়শিতে স্ট্রবেরি বা ক্রিম লাগিয়ে মশাকে মাছকে ধরার জন্য টোপ ফেলেন, মাছ কিন্তু সেটা খাবে না, সেটা আগ্রহী হবে না। আপনাকে এমন জিনিস বড়শিতে আটকাতে হবে যেটা মাছ পছন্দ করে, যেমন কেঁচো, পোকামাকড়, এই ধরনের জিনিস আপনাকে, হরিণ, এই ধরনের জিনিস আপনাকে বড়শিতে লাগাতে হবে। এরপরে আসছে চতুর্থ পরিচ্ছদ। এ কাজ করুন, সবাই আপনাকে চাইবে। কি করে বন্ধু পেতে হয় জানার জন্য এই বই পড়ার দরকার আছে কি? পৃথিবীর সব সেরা বন্ধুত্ব অর্জন করা মানুষটির কৌশলটাই একবার পড়ে ফেলুন না কেন। সে কে জানেন না? হয়তো আপনার আগামীকালই তাকে দেখবেন রাস্তা দিয়ে আসছেন, আর তার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। আপনি তার 10 ফিটের মধ্যে আসতেই সে তার লেজ নাড়াতে চাইবে। আপনি তাকে থামিয়ে তার পিঠ চাপড়ে আদর করলে সে লাফিয়ে উঠে জানিয়ে দেবে আপনাকে সে কতখানি পছন্দ করে। আপনিও বুঝতে পারবেন তার এই আনন্দ প্রকাশের মধ্যে কোনো রকম উদ্দেশ্য একেবারেই নেই। সে আপনাকে কোনো কিছু বিক্রি করতে চায় না বা আপনাকে বিয়ে করতেও চায় না। এখানে মূলত কুকুরের কথা বলা হয়েছে। কুকুর যেমন নিঃস্বার্থভাবে তার মালিককে ভালোবাসে, সেরকমভাবে আপনিও যদি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসেন এবং তার প্রতি আগ্রহ দেখান, তাহলে হয়তো আপনাকেও সবাই পছন্দ করবে। পঞ্চম পরিচ্ছদ, ভালো লাগানোর সহজ পথ। আমি সম্প্রতি নিউ ইয়র্কে এক নৈশভোজের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমন্ত্রিতদের মধ্যে একজন মহিলা ছিলেন যিনি ইদানিং প্রচুর উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তিনি প্রত্যেকের মধ্যেই বেশ একটু সুখকর ছাপ ফেলার চেষ্টা করছিলেন। তিনি হীরা জহরত মানিক্যের মালা পরেছিলেন, অথচ মুখের কোনো পরিচর্যা করেননি। সে মুখ থেকে বেরিয়ে আসছিল শুধু তিক্ততা আর স্বার্থপরতা। তিনি এটা বুঝেননি যে প্রতিটি পুরুষ জানেন কোনো মহিলার মুখে যে ভাব থাকে সেটা তার জাঁকজমকপূর্ণ দেহের পোশাকের চেয়ে ঢের বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা বলি, আপনার স্ত্রী যখন কোনো ফার কোট কিনতে চাইবেন তখন এ কথাটা মনে রাখবেন। চার্লস শোয়াব একবার আমায় বলেন তার হাসির দাম $10 লক্ষ বেশি, কিন্তু কথাটা একটু বাড়িয়ে বলেননি, কারণ শোয়াবের ব্যক্তিত্ব, তার আকর্ষণ, মানুষকে চট করে ভালো লাগানোর ক্ষমতাগুলোই তার অস্বাভাবিক উন্নতির মূল ছিল। তার ব্যক্তিত্বের মাধুর্যের মধ্যে ছিল বিজয়ী হাসি। হাসলে অন্যকে ভালো লাগবে, আপনার ভালো লাগবে, অন্যদেরকেও ভালো লাগবে। আপনাদের মানুষের সাথে বন্ডিংটা আরও শক্তিশালী হবে। ষষ্ঠ পরিচ্ছদ, এরকম না করলে ঝামেলায় পড়বেন। 1998 সালে নিউ ইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একটি শিশু মারা যাওয়ায় ওই দিন পড়শিরা তার শোকযাত্রার ব্যবস্থা করেছিলেন। জিম ফার্লি নামে একজন তার ঘোড়াকে জলপান করতে নিয়ে যাচ্ছিলেন। বরফ পড়ায় রাস্তাটা পিচ্ছিল হয়েছিল। আবহাওয়া বেশ ঠান্ডা। ঘোড়াকে বেশ কয়েকদিন বাইরে আনা হয়নি, তাই বাইরে আনতেই সে আনন্দে পা ছুটতে আরম্ভ করতেই তার আঘাতে জিম ফার্লি মারা গেলেন। অতএব ছোট্ট স্টোনি পয়েন্ট গ্রামে দুটো শবযাত্রার ব্যবস্থা করা হয়। জিম ফার্লি মৃত্যুর সময় তার বিধবা স্ত্রী আর 3টে ছেলে এবং $কয়েকশো বিমাপত্র রেখে যান। তার বড় ছেলে জিমের বয়স তখন 10। তাকে কাজ করতে যেতে হলো একটি ইট তৈরির কারখানায়।
ওর কাজ ছিল বালি মাথা থেকে আরম্ভ করে ইট সাজানো, এমনকি রোদ্দুরে শুকিয়ে নেওয়াও। জিম ছেলেটি লেখাপড়ার কোনো সুযোগ পায়নি, তা সত্ত্বেও ওর আইরিশ সুলভ ভদ্র ব্যবহার তাকে মানুষের কাছে প্রিয়পাত্র তুলত। সবাই ওকে পছন্দ করত। ও তাই রাজনীতিতে যোগ দেয়। বেশ কবছর কাটার পর ওর একটা অপার্থিব ক্ষমতা জন্মালো, মানুষের নাম মনে রাখা। তো এখানে মানুষের নাম মনে রাখার কথা বলা হয়েছে, যে মানুষের নাম যদি আপনি মনে রাখতে পারেন, সেই নাম ধরে আপনি যদি ডাকতে পারেন, নামটা আপনি যতবার ইউজ করবেন সে তত ভালো ফিল করবে। কারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড, সবচেয়ে ভালো লাগার যে ওয়ার্ড, সে ওয়ার্ডটি হলো তার নাম। সুতরাং এরপর থেকে কারোর সাথে কথা বলার সময় নিশ্চয়ই অপর ব্যক্তির নাম ধরে কথা বলবেন। যদি আমাদের বাংলাদেশে যদি বা নাম ধরে কথা বললে তুই তুকারি বলে মনে করা হয়, সেটা জন্য একটু সমস্যা। তবে যাদের সাথে আপনার তুই তুকারিভাবে নর্মালি বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন তুমি করেও বলা হয়, যেভাবে হোক আপনারা নাম ইউজ করে বলাটা প্র্যাকটিস করবেন, যদি না আপনার কোনো সমস্যা না থাকে। এবং যারা ক্লোজ বন্ধু তুই তুকারি সম্পর্ক, তাদেরকে তো আপনি বলতে পারেনি তুই করে, সমস্যা নেই। সপ্তম পরিচ্ছেদ, ভালো বক্তা হওয়া যায় কি করে। সম্প্রতি আমি এক ব্রিজ খেলায় আমন্ত্রিত হয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি ব্রিজ খেলি না। সেখানে স্বর্ণকেশী একটি মেয়েও ছিল যে ব্রিজ খেলে না। সে জানতো লাউয়েল টমাস রেডিওয়ে যোগ দেওয়ার আগে আমি তার ম্যানেজার ছিলাম। সে আরও জানতো আমি তার সঙ্গে ইউরোপ ভালোভাবে ঘুরেছি এবং তার বক্তৃতা বানিয়ে দিয়েছি। মেয়েটি তাই বলল, ওহ মিস্টার কার্নেগি, আপনার দেখা সব জায়গা আর সুন্দর দৃশ্যগুলোর কথা আমাকে বলুন। আমরা সোফায় বসার পর সে জানালো স্বামীর সঙ্গে ইদানিং আফ্রিকা ভ্রমণ করে এসেছে। আফ্রিকা? আমি প্রশংসা করে বলে উঠলাম, কি চমৎকার! আমি নিজেও আফ্রিকায় বেড়াতে চেয়েছি, কিন্তু একবার কেবল আলজিয়ার্সে 24 ঘন্টা থাকা ছাড়া আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তোমরা সেখানে এক বড় শিকারের এলাকায় গিয়েছো নাকি? গেছো? বাহ, দারুণ, কি সৌভাগ্য! তোমাকে দেখে হিংসা হচ্ছে আমার। তোমার আফ্রিকার গল্প শোনাও। 45 মিনিট মেয়েটি ওর কাহিনী শুনিয়ে গেল। সে আর একবারও জানতে চাইল না আমি কোথায় গিয়েছি বা দেখেছি। সে আমার বেড়ানোর গল্প আর শুনতে চায়নি। সে যা চেয়েছিল তা হলো একজন আগ্রহী শ্রোতা, যাতে সে কোথায় গিয়েছিল শুনিয়ে আত্মগর্বে ফুলে উঠতে পারে। মেচি কি অস্বাভাবিক কিছু? মোটেই না। অনেকেই এইরকম। তো বন্ধুরা, তোমরা যদি অন্যের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাও, তো অন্যকে প্রশ্ন করো, ওপেন এন্ডেড কোশ্চেন, যে কোশ্চেনগুলো হা নাতে উত্তর দেওয়া যায় না। এরকম ওপেন এন্ডেড কোশ্চেন করে তাদের বলতে সুযোগ করে দাও। সে যখন বলবে যে এখানে যে মহিলাটি 45 মিনিট বলে গেছে তার নিজের সম্পর্কে, তো এরকমভাবে তোমরাও যখন বলবে, কথা বলতে থাকবে না, মানে অন্যকে কথা বলতে আগ্রহী করে তুলবে। অন্যরা যখন কথা বলতে থাকবে, যত বেশি সে কথা বলবে এবং যত বেশি তুমি কথা বলবে, সে তোমার প্রতি তার সম্পর্ক তৈরি হয়ে যাবে। সে যত কথা তুমি শুনবে, তত বেশি ওই ব্যক্তির সাথে তোমার সম্পর্ক দৃঢ় হবে, যার ফলে
তুমি অনেক কিছু লাভবান হতে পারো। যেমন তার সাথে তোমার রিলেশনশিপ ভালো হতে পারে, সে তোমাকে কোনো উপকার করতে পারে, এমনকি বিপদে আপদে টাকা পয়সা দিয়েও হয়তো বা সাহায্য করতে পারে। তো এখানে সেটাই বলা হয়েছে যে ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হবে আর কি, মূলত এটাই বোঝানো হয়েছে। এরপরে আসতেছে অষ্টম পরিচ্ছেদ, অন্যদের কিভাবে উৎসাহী করা যায়। যারা ওয়েস্টার বেতে থিওডোর রুজভেল্টের সঙ্গে দেখা করতে গেছেন, তারা তার জ্ঞানের পরিধি আর বিশালতা দেখে আশ্চর্য হয়েছেন। গ্যামালিয়েল ব্র্যাডফোর্ড লিখেছেন যে সে শরণার্থী কোনো কাউবয় বা রাজনৈতিক বা কূটনীতিক যাই হোক, রুজভেল্ট তাদের জানাতেন তার সঙ্গে কি করে কথা বলা দরকার। এটা তিনি কি করে করতেন। উত্তরটা খুবই সরল। রুজভেল্ট যখন জানতেন কেউ সাক্ষাৎপ্রার্থী হয়ে আসবে, তিনি সারা রাত ধরে সেই লোকটির পছন্দসই বিষয়ে কতটা জানা যায় জানতে চেষ্টা করতেন। কারণ রুজভেল্ট জানতেন, যেমন নেতারাও জানেন, যে মানুষের হৃদয়ে প্রবেশ করার একমাত্র উপায় হলো তার সবচেয়ে প্রিয় বিষয় নিয়ে কথা বলা। সদয় উইলিয়াম লায়ন ফেলপস, ইয়েলের তৎকালীন সাহিত্যের অধ্যাপক, অল্প বয়সেই এ অভিজ্ঞতা লাভ করেন। আমি যখন 8 বছরে পড়ি তখন একবার আমার ফুফুর বাড়িতে 1 সপ্তাহ কাটাচ্ছিলাম। অধ্যাপক ফেলপস তার হিউম্যান নেচার বইতে লিখেছেন, একজন মধ্যবয়স্ক লোক এক সন্ধ্যায় এলেন। তার পিসির সঙ্গে কথাবার্তার পর আমার সঙ্গে আলাপ হলো। তখন আমার নৌকো সম্বন্ধে খুবই আগ্রহ ছিল। ভদ্রলোক তাই নিয়ে আমার সঙ্গে এত কথা বললেন যে আমার খুব ভালো লাগলো। উনি চলে গেলে আমি উচ্ছ্বাসে ফেটে পড়লাম। কি চমৎকার মানুষ, নৌকো সম্বন্ধে ওর কত আগ্রহ। পিসি বললেন, উনি নিউ ইয়র্কের একজন আইনবিদ, আর নৌকা নিয়ে তার সিটে ফোটাও মাথা ব্যথা নেই। তাহলে এ নিয়ে এত কথা তিনি বললেন কেন? পিসি বললেন, কারণ তিনি একজন ভদ্রলোক। তিনি দেখেছিলেন তুমি নৌকা সম্পর্কে আগ্রহী। তিনি বুঝেছিলেন নৌকা নিয়ে কথা বললে তুমি আনন্দ পাবে। তিনি নিজেকে তোমার কাছে প্রিয় করে তুলেছিলেন। তার মানে হলো, আপনার যদি নৌকা নিয়ে আগ্রহ নাও থাকে, তবুও কারো যদি নৌকা নিয়ে আগ্রহ থাকে বা যে কোনো বস্তু নিয়ে আগ্রহ থাকে, যে কোনো জিনিস নিয়ে যদি তার আনন্দ থাকে, আপনি যদি সেই ব্যাপারে কথা বলেন, তাহলে তাহলে তাকে আপনি আনন্দ দিতে পারবেন। আর আপনি যত আনন্দ দিতে পারবেন, তার সাথে আপনার সম্পর্ক তত ভালো হবে। এরপরে আসছে নবম পরিচ্ছেদ, চট করে ভালো লাগানোর পথ। নিউ ইয়র্কের 8th অ্যাভিনিউর 33rd স্ট্রিটে এক ডাকঘরে একখানা চিঠি রেজিস্ট্রি করার জন্য আমি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আমি লক্ষ্য করলাম রেজিস্ট্রির কেরানি ওর কাজে বেশ একঘেয়েমি বোধ করে চলেছে। সেই একঘেয়ে খাম ওজন করা, ডাক টিকিট দেয়া, খুচরো দেয়া নেয়া করা, রসিদ লেখা, সারা বছর ধরে সেই একঘেয়ে যাতা পিষে চলা। আমি তাই নিজেকে বললাম, আমি লোকটিকে আমায় পছন্দ করাবো। স্বভাবতই আমাকে পছন্দ করার জন্য আমার ভালো কিছু বলতে হবে। আমার সম্পর্কে অবশ্য নয়, ওর সম্পর্কেই। অতএব আবার নিজেকে প্রশ্ন করলাম, ওর মধ্যে কি আছে যেটা সত্যিকারের প্রশংসা আমি করতে পারি।
ওর মধ্যে কি আছে যেটা সত্যিকার প্রশংসা করতে পারি? এরকম প্রশ্নের উত্তর পাওয়া অনেক সময়েই কঠিন, বিশেষ করে অচেনা মানুষ সম্পর্কে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা সহজেই হবে। আমি ঠিক তখনই এমন কিছু দেখলাম যাতে আমার প্রশংসা বাদ মানল না। সে যখন আমার খামখানা ওজন করছিল তখন বেশ আগ্রহে মন্তব্য করলাম, আহা, আপনার মতো আমার যদি চুল থাকতো। লোকটি হাসি মুখে বেশ একটু চমকেই উঠল। না, আগের মতো এখন আর নেই, সরলজ ভঙ্গিতে সে জানালো। আমি জবাবে বললাম, সে তাহলেও আগেকার জৌলুস হারিয়ে এখনো চমৎকার আছেন। লোকটি অসম্ভব খুশি হলো। সে আমার সঙ্গে বাকি সময় বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। শেষ যে কথাটা সে আমায় বলল তা হলো, বহু লোকেই আমার ফুলের প্রশংসা করেছে। আমি বাজি ধরতে পারি লোকটি প্রায় হাওয়ায় ভাসতে ভাসতে সেদিন মধ্যাহ্নভোজ সারতে যায়। আরও বাজি ধরতে পারি সে সেদিন রাতে বাড়ি গিয়ে ওর স্ত্রীকে ব্যাপারটা বলেছে। তারপর নিশ্চয়ই আয়নার সামনে দাঁড়িয়ে বলে, সত্যিই আমার চুল বড় সুন্দর। আসলে আপনি যদি মানুষের ভিতরে কোনো কিছু ভালো কিছু দেখতে পান, তাহলে সেটি নিয়ে তাকে প্রশংসা করুন। দেখবেন তারও ভালো লাগবে এবং আপনার সঙ্গেও তার সম্পর্ক দৃঢ় হবে। 10ম পরিচ্ছেদ। আপনি তর্কে জিততে পারবেন না,